ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি থেকে। ঈদের বন্ধের পরে আজ ২৯শে মার্চ ২০২৬ নতুন করে শুরু হয়েছে। এই শুরু হবার পরে দিনের শুরুতেই সংসদ বেশ সরগরম হয়ে ওঠে এবং দীর্ঘদিন আমরা এরকম কোলাহলপূর্ণ, সরগরমপূর্ণ এবং প্রাণবন্ত সংসদ উপভোগ করি না। এই সংসদে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো সংসদের ভিতরে যেমন প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছে, প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে সংসদের যিনি ডেপুটি স্পিকার কায়সার কামাল, তার একটি বক্তব্যে বামপাড়ায় প্রচণ্ডভাবে আগুন ধরে গেছে, তাদের পুচ্ছে আগুন লেগে গেছে। তারা ডেপুটি স্পিকারের এই বক্তব্যের পরে একবার সংসদ ভবনের দিকে দৌড়াচ্ছে, আবার তারা নদীর দিকে দৌড়াচ্ছে, আবার শাহবাগের দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ তাদের আগুন নিভাতে হবে। কি এমন কথা? কায়সার কামাল কি বললেন? কায়সার কামাল তার কার্যপ্রণালী শুরু করার আগে তিনি যে টোটাল ২৯৭ জন সংসদ সদস্যের অভিভাবক এবং তিনি যে সবার স্পিকার, এইটা তিনি সেখানে উপস্থাপন করেন এবং তিনি একটা নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। শুনুন তার বক্তব্য, তিনি কিভাবে বলেছেন। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি অবিসংবাদিত ভাষণের কয়েকটি পংক্তি উল্লেখ করতে চাই। খেলাফতের দায়িত্ব নিয়ে অভিষেকের অভিভাষণে তিনি বলেছিলেন, আপনারা আমার উপর দায়িত্ব অর্পণ করলেও আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই। আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে আমাকে শুধরে দিবেন। এই মহান উক্তির প্রতিধ্বনি করে আজ আমিও বলতে চাই, এই সংসদের মাননীয় সদস্যদের মধ্যে আমার চেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান, উপযুক্ত ও অভিজ্ঞ অনেকেই আছেন। সম্মানিত অভিজ্ঞ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন, ভুল করলে শুধরে দেবেন, যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এই বক্তব্য শোনার পরে বামেরা, বিশেষ করে শাহবাগীরা অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, এত বড় অনাচার জাতীয় সংসদের ভিতরে! খলিফা ওমরের কথা, ইসলামের কথা, এখানে কি সব জামাত ইসলাম হয়ে গেছে? মানে ওনাদের দৃষ্টিতে ইসলামের কথা বললেই সব জামাত ইসলাম। আর আপনি যত রাম, বাম, মোদি, হ্যাঁ, শর্মা, বিশ্বনাথ কর্ম, যা কিছু বলেন, ওইটা হচ্ছে ওদের বাপ। আব্বা আব্বা করে এখানে যে ওরা গদগদ হয়ে যায়, ওইখানে তাদের কোনো সমস্যা নেই। এরা স্রেফ ভণ্ডামো, বামপন্থা মানে স্রেফ একটা ভণ্ডামো। যাই হোক, কায়সার কামালের এই বক্তব্য বামেরা বাঁকা চোখে দেখলেও, তাদের পুচ্ছে আগুন লেগে গেলেও, পুরো বাংলাদেশের জনগণ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে যারা, তারা প্রচণ্ডভাবে তাকে প্রশংসা করছেন। বিশেষ করে জাতীয় সংসদেই বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছে এবং তাকে প্রশংসা করেছে। এরপরে তিনি যথারীতি কার্যক্রম শুরু করেন। কার্যক্রম শুরু করার পরে আজকে বিরোধী দল, বিশেষ করে জামাত ইসলাম, তারা সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন নাই। শুরুতেই প্রচণ্ড সমালোচনা চলে আসে মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। গাজীপুর থেকে যিনি নির্বাচিত হয়েছেন তরুণ সাংসদ সালাউদ্দিন আইয়ুবী, তার একটি বক্তব্যে প্রচণ্ডভাবে সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি তাকে কেউ মেরুদণ্ডহীন, অমেরুদণ্ডী প্রাণী কেঁচো বা সাপের সাথে বা তেলাপোকার সাথে উপমা দিচ্ছে কেউ কেউ। কারণ ডেপুটি স্পিকার তার নাম যখন ঘোষণা করেন যে গাজীপুর ৪ আসনের জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিবেন এখন, তিনি তখন দাঁড়িয়ে বলেন যে আমার নাম সালাউদ্দিন আইয়ুবী। তখন ডেপুটি স্পিকার এটা সংশোধন করার আগেই তিনি দুঃখ প্রকাশ করছেন যে সরি, এখানে এইরকম লেখা ছিল। তখনই এই সালাউদ্দিন আইয়ুবী বলে ওঠেন যে আমি ধন্য বা ভাগ্যবান যে আমার নাম স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিলে গেছে, এরকম করে বলা হয়। গাজীপুর ৪ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নাম সালাউদ্দিন আইয়ুবী। আমি দুঃখিত, এখানে লেখা আছে ওইভাবে, হয়তো আমাদের লেখাতে একটু ভুল হয়েছে। সালাউদ্দিন আমি সৌভাগ্যবান, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে উচ্চারণে আমার মাধ্যমে হয়েছে।
তাকে আমি এই বিষয়টা যে তিনি খুব বেশি খারাপ বলে ফেলেছেন, সংসদে সালাউদ্দিন আহমেদ তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বিশেষ করে তিনি সংবিধান বিষয়ে যে অভিজ্ঞতা তার রয়েছে, এই অভিজ্ঞতার কারণে যারা বিরোধী দলের আসনে এখন আছে তাদেরকে ভুগতে হবে, প্রচুর ভুগতে হবে তাদেরকে। এক সালাউদ্দিনই তাদেরকে সংসদে কথা বলতে দেবেন না, পাত্তাই দেবেন না তাদের। তিনি সংবিধান সম্পর্কে এত জ্ঞান অর্জন করেছেন, এত ধারণা রাখেন। তারপরে তো একটা কথা আছেই তার সম্পর্কে যে তিনি শিলং থেকে অনেক কিছু শিখে এসেছেন। এই কথাগুলো যাই হোক, তিনি তো শিখেছেন। তো সংবিধান সম্পর্কে তার সামনে যেটা দেখলাম আজকে, বিশেষ করে তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নাই। এখন বিরোধী দলের সদস্যদের একমাত্র কাজ, তারা রাত দিন 24 ঘন্টা সংবিধান নিয়ে পড়ে থাকতে হবে, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, তাহলেই কেবল সালাউদ্দিন আহমেদকে কাউন্টার দেওয়া যাবে। বিরোধী দলীয় নেতা একটি বিষয় উত্থাপন করেছিলেন, মুলতবি প্রস্তাব চেয়ে তিনি এই সংবিধান সংস্কার পরিষদের এই বিষয়ে আলোচনা আনতে চেয়েছিলেন। তো সেখানে বিধি অনুযায়ী কোন বিধিতে আলোচনা করলে কোন বিধিতে গ্রহণ করবেন, এই বিধির উপরেই সালাউদ্দিন আহমেদ অনেক সময় বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় অনেকেই এই বিধি কি সেটাই বোঝেন নাই। যদিও ডেপুটি স্পিকার তিনি বিধি 65 অনুযায়ী সেটি গ্রহণ করেছেন এবং আগামী 31শে মার্চ দিনের শেষ কার্যদিবস হিসেবে সেখানে 2 ঘন্টা সময় ওই বিষয়ে আলাপ করার জন্য বরাদ্দ রেখেছেন। কিন্তু এখানে তিনি সবাইকে ভুগিয়েছেন এবং সামনেও ভোগাবেন। তাহলে সেই সালাউদ্দিন আহমেদের সাথে নিজেকে রিলেট করতে পেরে সালাউদ্দিন আইয়ুবী একটু গর্ববোধ করেছেন। এটা দোষের কিছু না হলেও ওখানে তো সংসদ, মানুষ সেখানে চাচ্ছে, জনগণ চাচ্ছে যে তাকে একটু জবাব দিতে, কিন্তু তারা সেটা করতে পারে নাই। তবে বিরোধী দলীয় নেতা বা জামাতের অন্যান্য সদস্যরা গর্জে উঠতে না পারলেও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসুদ তিনি কিন্তু যথেষ্ট গর্জে উঠেছেন এবং এই সংসদকে তিনি একটা চেনা রূপে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। তিনি সালাউদ্দিন আহমেদকে একেবারে তুলোধনা করে দিয়েছেন। তিনি এমনভাবে সালাউদ্দিন আহমেদকে সাইজ করেছেন, তিনি বলেছেন আপনি সংবিধান বিষয়ে অনেক অভিজ্ঞ, সেটা হতেই পারে, কিন্তু এটা তো আপনার কাজ না আপনি সংবিধান বিষয়ে ব্যাখ্যা দিবেন। সংবিধান বিষয়ে ব্যাখ্যা দেবে আইনমন্ত্রী, তিনি কথা বলবেন। আপনার যে দায়িত্ব, আপনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে তারপরে আপনি অন্য বিষয়ে প্রয়োজনে 25 ঘন্টা থেকে বাকি 100 ঘন্টা আপনি ওই সংবিধান বিষয়ে কথা বলেন। কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে প্রচণ্ড অবনতি ঘটেছে এটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসা। এবং তিনি নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদের উপরে যে 3 বার হামলা হয়েছে, সেখানে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, ওই সার্কেলের যিনি এসপি তিনি 1 ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে দিয়েছেন যে না এই ধরনের ঘটনা ঘটে নাই। তারপর একটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট ভিকটিম নিজেও জানে না তদন্ত রিপোর্টে কি রেজাল্ট এসেছে। মানে এই যে অসঙ্গতি এবং প্রকাশ্য অস্ত্র নিয়ে যে তার উপরে হামলা হয়েছে 3 বার, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে পুরাটাই ব্যর্থ হয়েছে। এবং সত্য কথা বলতে কি, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম ভয়াবহ অবনতি ঘটেছে, খোদ ইউনূস সরকারের আমলেও কিন্তু এরকম অবনতি ছিল না। এত ভয়াবহ অবস্থা, প্রত্যেক জায়গায় চাঁদাবাজি, চাঁদা না পেয়ে প্রতিদিন আমরা অহরহ দেখছি ধরে নিয়ে মারপিট করছে, দোকানপাট ভাঙচুর করছে, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, এরপরে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, শিশু নির্যাতন বেড়ে গেছে। এখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের ভূমিকা রাখতে পারেন নাই, এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের মনে রাখতে হবে। হান্নান মাসুদ তাকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমরা সংবিধানের ব্যাখ্যা চাই না, আপনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করুন, এই জায়গায় আপনি কাজ করুন, আপনি আগে এই জায়গায় কাজ করে সন্তোষজনক পর্যায়ে পৌঁছিয়ে দেওয়ার পরে তারপরে আপনি অন্যান্য বিষয়ে কথা বলেন, তখন আমরা আপনার কাছে শুনবো। এবং এটি অত্যন্ত জ্বালাময়ী ভাষায় তিনি বলেছেন। এইখানে সালাউদ্দিন আহমেদ অনেকটা নিষ্প্রভ হয়ে গেছে। এরপরে হাসনাত আবদুল্লাহ তিনিও তার স্বভাবসুলভ ভঙ্গি অনুযায়ী, তাকে মাত্র 2 মিনিট সময় দিয়েছিল, তিনিও তো 2 মিনিটের ভিতরেই মোবাইলে তার স্টপওয়াচ চালু করে দিয়ে তিনি দেখছিলেন আর বক্তব্য দিচ্ছিলেন। এর ভিতরেই এখানে জুলাই সনদ এবং এই যে হিপোক্রেসি স্বাক্ষর করার পরে এখন বারবার বলছে যে না আমরা এটা মানব না, সংবিধান সংবিধান, এই যে এটাকে একেবারে তিনি ডাইরেক্ট একেবারে হিপোক্রেসির সাথে, মুনাফেকির সাথে তিনি তুলনা করে ওইভাবে ঠিকই জায়গা মতো তিনি লাগিয়ে দিয়েছেন। কিন্তু জামাত ইসলামের সংসদ সদস্যদের কাছ থেকে আমরা এই ধরনের আজকে বলিষ্ঠ যে ভূমিকা রাখা দরকার, বিশেষ করে বাজারে তেলের যে প্রচণ্ড সংকট,
তেল নিয়ে যে তেলেসমাতি কাণ্ড ঘটছে বাংলাদেশে, এই ব্যাপারে তারা কোনো ধরনের উচ্চবাচ্য বা গরম করে রাখতে পারে নাই। চাঁদাবাজি সম্পর্কে তারা কোনো উচ্চবাচ্য করতে পারে নাই, সংসদ গরম করে তুলতে পারে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, এই বিষয়েও তারা সংসদ গরম করতে পারে নাই। অথচ তাদের সুযোগ ছিল। হান্নান মাসুদের মতো আর 2-3 জন যদি আজ এইভাবে বলতেন, তাহলে কিন্তু সংসদ অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠত। সরকারি দলও তখন বুঝতে পারত যে সামথিং রং, তাদের কোনো একটা জায়গায় কোনো কিছু হচ্ছে। এই অধিবেশনটা মোটামুটি আমার কাছে প্রাণবন্ত মনে হয়েছে। এরপরে যে কয়দিন চলবে, আশা করব বিরোধী দল প্রচণ্ডভাবে সরকারের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করবেন, বিশেষ করে জ্বালানি তেলের যে সংকট এবং এটা নিয়ে যে তেলেসমাতি কাণ্ড চলছে এটার উপরে অবস্থান সুস্পষ্ট করবেন। আর জুলাই সনদের বিষয় তো আছেই। তাহলে জনগণের মনের কথা যখন আপনি বলতে পারবেন, তখন জনগণ কিন্তু আপনাকে স্যালুট করবে। আর ওই যদি মিন লুতুপুতু করেন, ও আর বাংলাদেশের জনগণ এখন ওটা চায় না। এইটা করলে খুব তাড়াতাড়ি জনগণের কাছ থেকে আপনারা ধিক্কার পেতে শুরু করবেন। দর্শক, সংসদ বিষয়ে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে জানাবেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।